বউ, ও সোনা পাখি বউ, কোথায় গেলে? ও বউ, আরে তোমার জন্য দেখো কি নিয়ে আসছি। হ্যাঁ, কি হয়েছে বউ? কি হয়েছে বউ? হ্যাঁ বউ, কি হয়েছে? ওটো বউ, ওটো ওটো তাড়াতাড়ি ওটো। হ্যাঁ, কি হয়েছে রে বাবা রে বাবা? বাবা কথা বলছেন না কেন? হ্যাঁ, হসপিটালে নিয়ে যেতে হবে দেখি। হ্যাঁ তাড়াতাড়ি চলো বউ, হ্যাঁ তাড়াতাড়ি হসপিটালে চলো। বারবার বউটা হ্যাঁ হ্যাঁ যাতে বারণ করেছিল, শুনলাম না আজকে। হ্যাঁ আজকে কি হতো না গেলে? আমারই যত বুদ্ধি, না গেলে ভালো হতো। বউ কিচ্ছু হবে না তোমার, আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না বউ, কিচ্ছু হবে না। হ্যাঁ এই তো চলে আসি, হসপিটালে চলে আসি। দেখি ফুটোর একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ ফুটো কোথায়? আর বলো না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ তোমার বৌদির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পা পিছলে পড়ে কি হয়েছে কে জানে, কোনো হুঁশ নেই। আমি হসপিটালে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কিচ্ছু হবে না বউ, কিচ্ছু হবে না। কেন যে শুধু শুধু আজকে স্কুলে গেলাম, বারণ করেছিল তো শুনলাম না। হ্যাঁ আমারই যত বুদ্ধি। তোমার কিচ্ছু হবে না সোনা পাখি, তোমার আমি যে করে হোক ঠিক করে দেবো। এই তো চলে আসছি হসপিটাল, এই তো কাছাকাছি, আর একটু দূর, 2 মিনিট, এই চলে আসছি, দাঁড়াবো। হ্যাঁ একটু এইভাবে থাকো। এই বিপদের দিনে হ্যাঁ বাড়িতে কেউ নেই, আর কি বলবো। এই সময় একে বাড়ি একা রাখাও ঠিক হয়নি। হ্যাঁ আমার শাশুড়ি মাকে ডেকে আনা উচিত ছিল, বলেছিল, কিন্তু একদিনের ভিতরে এরকম হয়ে যাবে কে জানে রে বাবা। কি জানে রে, আমার বউটার কি হয়ে গেলে আমার কি হবে রে বাবা। কিচ্ছু হতে দেবো না সোনা পাখি, তোমার যে করে হোক আমি ভালো করবোই করবো। এই তো চলে আইছি, আর একটু সময়। মা কি হয়েছে? নার্স, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডাকুন। হ্যাঁ আমি স্কুল থেকে বাড়ি এসে দেখি আমার বউ বেহুশ মাটিতে পড়ে আছে, তাড়াতাড়ি ডাকুন। একদম ডাকছি, আপনি এক কাজ করুন, বেডে শোন, ততক্ষণ আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি। ঠিক আছে, কিচ্ছু হবে না শোনো, তোমার কিচ্ছু হবে না। দেখি এখানে তোমাকে একটু শুইয়ে দিই। কিচ্ছু হবে না জানো, তোমার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসেন, ডাক্তারবাবু আমার জানুর কি হয়েছে একটু দেখেন, তাড়াতাড়ি আসেন। বলছি কি স্যার, কি হয়েছে? আর বলবেন না ডাক্তারবাবু, সকালবেলা আমার গিন্নি আমায় বললো যে আজকে স্কুল যাওয়া লাগবে না, মাথাটা কিরকম ঝিমঝিম করছে। তা আমি বললাম আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, হ্যাঁ আমি গিয়ে চলে আসবো। তারপরে স্কুল থেকে আসার পরে দেখি মেঝেতে এইভাবে শুয়ে আছে, কোনো কথাবার্তা বলছে না, খালি হুঁ হুঁ এরকম করছে। একটু দেখেন ডাক্তারবাবু, দেখেন। দেখি দেখি সাইড দেন দেখি, কেস তো বিশাল ক্রিটিক্যাল, মনে হচ্ছে কোমায় চলে গেছে। বলছি নার্স, হ্যাঁ আমার বউর কিচ্ছু হবে না তো? স্যার দেখছে, স্যার সব ঠিক করে দেবে, স্যার ভালো ডাক্তার। তার জন্যই তো তোমাদের এখানে নিয়ে আসলাম। দেখো যে করে হোক আমার জানুর জ্ঞান ফিরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করছি, হ্যাঁ আপনি একটু বসেন। বলছি ডাক্তারবাবু, কোনো চিন্তার কারণ নেই তো? বলছি ইমিডিয়েটলি একটা সিটি স্ক্যান করতে হবে, নাহলে কিছু বোঝা যাচ্ছে না। বলছি ডাক্তারবাবু, যা যা করার দরকার হয় করেন, কোনো সমস্যা নেই টাকা পয়সার। আপনি যে করেই হোক মোটামুটি আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন। হ্যাঁ টাকা পয়সার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পুরো জ্ঞান হারিয়ে গেছে, শুধু শ্বাস চলছে, তার জন্য এখন সিটি স্ক্যান করা দরকার। আপনি একটু বাইরে গিয়ে বসুন। হ্যাঁ স্যার আপনি একটু বাইরে গিয়ে বসুন। হ্যাঁ ঠিক আছে, যত তাড়াতাড়ি হোক আমার সোনাকে জ্ঞান ফিরিয়ে দাও। হ্যাঁ আমরা চেষ্টা করছি। এই নার্স তাড়াতাড়ি একটা ট্রলি নিয়ে আসো তো, সিটি স্ক্যান করতে হবে। আগে স্যার। স্যার আপনি বাইরে যান, আপনাকে ডেকে নেবো। হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। কি হলো আমার জানুর কে জানে, পুরো জ্ঞান হারিয়ে ফেলেছে যে। কেন যে শুধু শুধু আজকে স্কুলে গেলাম, শুধু শুধু হ্যাঁ হ্যাঁ আমার জীবনে এত দুঃখ নেমে এলো। যাও যাও তাড়াতাড়ি, আর সুবল বাবুকে ফোন করো। হ্যাঁ একদম স্যার। বলছি কি স্যার, কেসটা কি বেশি জটিল? মনে হচ্ছে কোমায় চলে গেছে, পিছনে ব্রেনটে লেগেছে মনে হয়, বুঝতে পেরেছো? তার জন্য একে সিটি স্ক্যান করতে হবে, আর সুবল বাবুকে দেখুন তাড়াতাড়ি ইমিডিয়েটলি। স্যার খুব ভালো মানুষ, যে করে হোক স্যারের বউকে ফিরিয়ে দিতেই হবে। হ্যাঁ একদম স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। আজকে ছুটি নিও না, বুঝতে পেরেছো? সারা রাতে কাজ করতে হবে। আগে স্যার, ছুটি ক্যান্সেল স্যার। যাও যাও, যা যা বললাম তা ফটাফট করে করো। কেন যে শুধু শুধু আজকে স্কুলে যেতে গেলাম, কে জানে না গেলেই ভালো হতো। ওটা বারণ করেছিল শুনলাম না, এখন একটা বিপদ ঘনিয়ে এলো। নিজেকে নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি। স্যার, স্যার কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? স্যার কি হয়েছে স্যার? স্যার বলেন স্যার কি হয়েছে? সব শেষ হয়ে গেছে ফুটো, সব শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে ফুটো, আমার সবকিছু শেষ হয়ে গেছে। স্যার কি হয়েছে স্যার? আর বলে না, সকালবেলা তোমার বৌদি বলেছিল আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, আমি শুনলাম না। বললাম কি বাচ্চাদের পরীক্ষা, আজকে রুটিনটা তৈরি করতে হবে, কোন দিন কি পরীক্ষা, তার জন্য একটা মিটিং আছে ছোট্টখাট্টো, তার জন্য স্কুলে গিয়েছি। গিয়ে বাবা হাফ টাইমে চলে এসেছি। বাড়ি এসে দেখি মেঝের উপরে হ্যাঁ এরকম শুয়ে আছে, কথাই বলছে না, খালি হ্যাঁ হ্যাঁ এরকম করছে। বলছি স্যার আপনি টেনশন করবেন না স্যার, কিচ্ছু হবে না। বৌদি মনে হয় অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ এক্ষুনি জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ স্যার এক্ষুনি জ্ঞান ফিরে যাবে। না না, ডাক্তার বললো সিটি স্ক্যান করতে হবে। ও সিটি স্ক্যান করলে কিচ্ছু হয় না স্যার, ঠিক হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, বৌদি একদম ঠিক হয়ে যাবে। আর ভাল লাগছে না, মনটা চনপন চনপন করছে। এখন আমি কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। আরে স্যার আমরা তো আছি, কোনো সমস্যা নেই। এমনিতে এই অবস্থা, হ্যাঁ এরকম প্রেগনেন্সির টাইমে হ্যাঁ একা একা রাখা ঠিক না। ভাবলাম শাশুড়ি মাকে ডেকে নেবো, কিন্তু ডাকার আগেই এই অঘটন ঘটে গেল। এখন আমি নিজেকে নিজে কোনোদিন মাফ করতে পারবো না। স্যার কিচ্ছু হবে না স্যার, আপনি শুধু শুধু এত টেনশন নিচ্ছেন, কিচ্ছু হবে না আমি বলছি তো। হ্যাঁ স্যার কোনো সমস্যা হবে না স্যার, আপনি টেনশন নিয়েন না। কি করে টেনশন না নি বলো, কথাই বলছে না, খালি হুঁ হুঁ এরকম করছে। ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু বললে চেক করে বলছি। স্যার দেখেন স্যার, কিচ্ছু হবে না স্যার, ঠিক হয়ে যাবে, আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন।
যদি কথাবার্তা বলতো তাহলে টেনশন ছিল না, কিচ্ছুই বলছে না, তার জন্য ভীষণ টেনশন হচ্ছে। দেখেছিস বোন, নিয়তির কি খেলা। একসময় এই বাড়িতে এই ঘরে আমাদের ঢুকতেই দিত না ওই ঝুমার বাচ্চা, আর আজকে দেখ এই রুমের মালিক এখন আমরা। সত্যি বলেছো দিদি, একদম সত্যি কথা বলেছো। ঝুমা একদিন আমাদের কি বকাই না বকেছিল এই রুমে ঢোকার জন্য, আজকে দেখো ঝুমার অবস্থা। বলছি মালটাকে এখানে থাকতে দেবো না, ওকে বুঝেছিস, আমরা এই রান্নাঘরে থাকতাম না, ওই ভাঙাচোরা ঘর, ওই ঘরেই ওকে দেবো। ঠিক বলেছে দিদি, এত সুন্দর রুমে ওই মালটাকে থাকতে দেওয়া যাবে না, পুরো ঘর পুরো একদম নোংরা করে ফেলবে। বলছি তাড়াহুড়ো করে এই হাগু ফুটো আর ঢ্যাবনা কোথায় গেল? যাবে হয়তো কোনো কাজ বাজ আছে। না না, চটি না পরে দৌড় দিল যে, কে জানে। বলছি দিদি, অনেক কষ্ট হয়ে গেছে কাজ বাজ করে, আমি একটু ঘুমিয়ে পড়ি। ঘুমা, তোর কে বারণ করেছে? থ্যাংক ইউ। এই হারামজাদি, এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ কেন খাটে ঘুমাতে? আমাদের দেখে তোর কি মনে হয়, পাগলা খেপি মনে হয়? কেন দিদি এখানে কোথায় ঘুমাচ্ছিস? হ্যাঁ সিংহাসন এগুলো চোখে দেখিস না? আগে আমরা কোথায় ছিলাম? ওই রান্নাঘরে ভাঙা জায়গায়, ওখানে গিয়ে চট পেতে শো। কি বলছো? এই রুমটা তো আমার রুম ছিল। ছিল বলেছিস না? ছিল, সে 73 বছর আগে ছিল। এখন আর কোনো তোর রুম নেই, তোর রুম ওই গোডাউনসে, ওখানে যা। এরকম করো না দিদি, হ্যাঁ আমাকে এখানে একটু থাকতে দাও, ওখানে আমার ঘুম আসবে না। মনে আছে হারামজাদি, একদিন আমি আর দিদি এই রুমে ঢুকেছিলাম, তখন কি রকম খিস্তি খামারি করেছিলি? হ্যাঁ, আর আজকে তোকে এখানে শুতে দেবো তাই ভেবেছিস? কোনোদিনও না দিদি, আমার ভুল হয়ে গিয়েছিল, আমায় মাফ করে দাও। সেদিন তুই যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতি, আজকে তোর সঙ্গে আমরাও ভালো ব্যবহার করতাম। দূর হ, এই রুমে কোনো সময় ঢুকবি না। এরকম বলো না দিদি। ঠিকই বলেছি, ভালোই ভালোই বিদায় হ, নালে কুম্ফু মার খাবি। ওখানে দেখ বাইরে চট আছে, ওই চট নিয়ে ওখানে বিছিয়ে ঘুমা যা, আরামসে নাক ডেকে ঘুমা, অনেক বড় রুম আছে, যা যা যা। এর বদলাও আমি নেবো, মনে রাখিস। দিদি মালটা কি ফুরফুর করে কি বলছে, কে জানে কি বলে। অনেক কষ্ট করেছি রে শাকচুন্নি, এখন আমাদের আরাম করার পালা। ঠিক বলেছে দিদি, আমরা যত পাপ করেছি না সব মনে ধুয়ে মুছে গেছে। হ্যাঁ, আর কতদিন থাকে, ভালো জিনিস বেশি দিন থাকে না, আর পাপ আর কতদিন থাকবে। ঠিক বলেছ, চলো আরাম করে ঘুমাই। দিদি, ও দিদি, শেফালির আওয়াজ না? সেরকমই তো মনে হচ্ছে। মালটা আবার এই বাড়ি কি করে আসলো? আয় রে আয়, ভিতরে আয়। ও বাবা, তোমাদের কি এলাহি কাণ্ড, নতুন ঘর নতুন বেড, বাবা বাবা বাবা। আয় আয় বস। বলছি দিদি কেমন আছো? ভালো আছি, তুই তো খুব ভালো আছিস মনে হচ্ছে, তোর হাসি ফাসি দেখে তো মনে হচ্ছে তুই মনে হয় নতুন চাকরি পেয়েছিস। চাকরি না গো, চাকরি না, লটারি পেয়েছি, লটারি। এ বাবা, তুই আবার কবে থেকে লটারি কাটিস? আরে লটারি কাটিনি, লটারি বানিয়েছি। মানে? ও একটু ঘুরপেচ কথা, বলবো না পরে বলবো? বল বল, লটারির কথা বলেছিস আর বলছিস পরে বলবো, তা কি হয়? শোনো, আস্তে আস্তে বলছি। আস্তে আস্তে বলে আমি কি করে শুনবো? এদিকে এসো, বল দেখি। শোনো, আমি অনেক বাড়ি গিয়ে প্ল্যানিং করেছি, তারপরে আজকে সাকসেস। আরে বাবা কি সেটা বলতো? ভেবেছিলাম ওই বুড়োর কাছ থেকে ওই একটা কসমেটিকের দোকান আর একটা বিউটি পার্লার সাজিয়ে নেবো, তাতে আরো ভারী জোর বুড়োর কত টাকা খরচা হতো? ভারী জোর 1 থেকে 2 লাখ টাকা, ভারী জোর 3 লাখ টাকা, তার উপরে তো না। কিন্তু দোকান যদি না চলতো সবই তো আমার লস হতো। দোকান ভাড়া দাও, টেনশন, কারেন্ট বিল, জলের বিল, কত কিছু। আরে মেইন কথা খুলে বল। তারপরে ভাবলাম বিয়ে থাও যে করবো, ভালো ছেলে পাওয়াও মুশকিল, আর আজকালকার ভালো টাকা মাইনে যে পায় সেটাই ভালো ছেলে, কি বলো? সেটা তো ঠিক কথা, কিন্তু আমাদের কপালে তো জোটেনি। আরে তোমরা তো কোনো বুদ্ধি লাগাও না, তাই তোমরা এখন সভ্য শান্ত হয়ে গেছো। বলছি আমাদের ওই কেসের ব্যাপারে কি হলো? ওই তো বলছিল আজকে কেস উঠাই দেবে। হ্যাঁ, আজকে সোমবার না, আজকে উঠানোর কথা ছিল। দেখো ভালোই ভালোই উঠে গেলেই ভালো। তো তুই কি লটারি পেয়েছিস সেটা তো বললি না। বলছি কি শোনো, তারপরে ভাবলাম যে আমার আগের মাস্টার বুড়ো, তোমরা যদি দুটো সতীন হয়ে একজনের সংসার করতে পারো, আমি কেন পারবো না? মানে মানে ভাবলাম যে 2 সতীনের সংসার করলে তো মোটামুটি হিস্সেদারি কম পড়বে। যদি আমি একা হই তাহলে অনেক টাকা পাবো। তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। কথাটা হচ্ছে, আজকে সকালবেলা মাস্টার বাড়ি গিয়েছিলাম। তুই না আবার ঝামেলা বাঁধাবি। হ্যাঁ, আমাদের কেসগুলো উঠাচ্ছে, এখন তুই আবার এইসব উল্টোপাল্টা কাজ করছিস। থাক, আমি আর বলবো না। তারপরে বল। না না, আমি বলবো না, বললে পরে তোমরা বকাঝকা করবা। না না বল। তারপরে মাস্টারের বাড়ি গেছি, তাই আবার যেন কারোর কাছে বললে না, ঠিক আছে তোমরা কথাগুলো? আরে বাবা বল, কি হয়েছে? মাস্টারের বাড়ি গেছি, দেখি মাস্টারের বউ বুঝেছো বেডের উপর শুয়ে রয়েছে আরামসে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। তারপরে আমার দেখে শরীরের ভিতরে একদম রক্ত গরম হয়ে গেল। যে বাড়ি থাকার কথা আমার, যেখানে রাজমালকিন হওয়ার কথা আমার, সেখানে আজকে আমি এই পথের ভিখারি। তাই আমি ভাবলাম একটা না একটা প্ল্যানিং করা যাক। তারপরে পট করে বাড়ি থেকে বেরিয়ে বাস রাস্তার উপরে গিয়ে একটা সর্ষের তেলের বোতল কিনলাম। তারপরে তারপরে কি, তারপরে অপেক্ষায় থাকলাম যে কখন মাস্টারের বউ বাথরুমের দিকে বা রান্নাঘরের দিকে যায়। যেই না বাথরুমের দিকে গিয়েছে, সারা ঘরে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তারপর তারপর আবার কি, যেই না আসছে একদম পায়ে স্লিপ করে ফটাস। ফটাস মানে কিছু হয়নি তো? কিছু হয়নি মানে একদম পুরো বেহুশ হয়ে গেছে। তারপরে আমি ঘরের ভিতরে গিয়ে সব জায়গায় ভালো করে মুছে ফেলেছি, যে কোথাও তেলের চিম্বল থাকবে না, কোথাও কোনো নাম ও নিশান থাকবে না। তারপরে দেখি ঘ করে ঘু ঘু করছে। আমার মনে হয় পটল তুলে যাবে, বুঝতে পেরেছো? আর কেউ ধরতেও পারবে না। সবাই ভাববে কি প্রেগনেন্সি আছে তো, মাথা ঘুরে পড়ে মাথার ব্রেনটে লেগে পটল তুলে গেছে। হেই, তুই কি কাজ করেছিস দেখিস? এর জন্য তোমাদের আমি বলতে চাই না।
এই শেফালি, তোর বুদ্ধি শুদ্ধি আছে কিনা? হ্যাঁ, 2 মাস জেল খাটার পরেও তোর কি সুবুদ্ধি আসেনি? পাগল নাকি? হ্যাঁ, গরিবের মতন জীবন চলছে। হ্যাঁ, সকালে একবেলা খাওয়া হয় তো বিকেলে জোটে না। হ্যাঁ, তা এখন একটু রিস্ক তো নিতেই হবে। তারপরে তোমরা তো আছো নাকি? হ্যাঁ, আমরা আছি মানে? ও বাবা, তোমাদের সাথ দিয়ে আগের বার আমি জেল খাটলাম, এখন আমার সাথ তোমরা দেবে না? তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে। আর তুইও করেছিস কি? দিদি, তার জন্য তোকে ফুটো হাগু সবাই এরকম চটি ফুটি খুলে দৌড়াচ্ছিল। হ্যাঁ, এখন কি হবে রে? কে জানে কি হবে। বলছি, তোর এসে ফাজিমি বুদ্ধি তোরে কে দেয় মাথায়? হ্যাঁ বলতো। আরে দিদি, শুধু শুধু ভয় পাচ্ছ, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। একদম এমন ভাবে ফিনিশিং করেছি না, কেউ ধরতেও পারবে না। তো নিজের সুখের জন্য তুই একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলি? বাবা, নিজেরা মনে কোনোদিন ইন্দুর মারা বিষ খাওয়াইনি, নিজেরা মনে কাউরে মারতে চাইনি, কেন ফুটো তো মরেই যাচ্ছিল। আরে সেসব দিনের কথা ভাবলে আমাদের ভয় লাগে। আমার কোনো ভয়টাই লাগে না। তুই সত্যি একটা কেস ঘটিয়েছিস, এখন শুধু শুধু আমাদেরও জড়াবি। যা যা, আমাদের বাড়ি থেকে চলে যা। না 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 না, আগের বার ওই কেমিক্যাল দিয়ে হ্যাঁ আমি ফেসেছি, এখন আমি তোমাদের বাড়ি থাকবো। বাড়ি থাকলে আমার একা একা ভয় লাগছে, তাই ভাবছি এখন আমি তোমাদের সঙ্গেই থাকবো এই কটা দিন, যতদিন এই মোটামুটি মাস্টারের বউর শ্রাদ্ধ পেরিয়ে না যায়। হে, কি যন্ত্রণা। বলছি শেফালি, হ্যাঁ তুই এক কাজ কর, হ্যাঁ আমাদের বাড়ি থেকে চলে যা রে। হ্যাঁ, তোর সঙ্গে আমরা দল দিতে পারবো না। তা বললে তো হচ্ছে না। তোমাদের সময় আমি দিয়েছি আর আমার সময় এখন তোমরা দেবে না, তা বললে তো হচ্ছে না। আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে সব কিছু খুলে বলবো, তখন তোমাদের কেস কিন্তু আর কোনোদিনই উঠবে না। তাই বলে তুই এত বড় একটা দুর্ঘটনার মুখে ঠেলে দিতে পারলি? আর এইসব ছোট ছোট ব্যাপারই, এসব নিয়ে এত টেনশন করো না। দাও দেখি কি রান্না করেছো, দাও দেখে আমার খিদে লেগেছে। বলছি, তোর একটু ভয় লাগছে না? আরে কিসের ভাই, জীবনে চলতে গেলে এইসব ছোট ছোট রিস্ক নিতে হয়। একে তুই ছোট রিস্ক বলছিস? ছোট না তো কি। দিদি, আমাদের কেস খাওয়াবে। খাওয়াবে না রে, খেয়ে গেছি কেস। আরে কিচ্ছু খাবো না, চুপচাপ থাকো, খালি আমার বুদ্ধি দেখো। আর এসব কথা বারবার আলোচনা করো না, বুঝেছো? দেয়ালেরও কান থাকে। তুই যা কাজ করেছিস তা বলার বাইরে। আমাদের জীবনটা মনে হচ্ছিল ভালোভাবে চলবে, সেখানে এসে আগুন ধরিয়ে দিলি। ও বাবা, তোমরা সুখে সংসার করবা আর আমার বুঝি ইচ্ছা করে না? তোর যদি সুখে সংসার করার এত ইচ্ছা ছিল, তো স্যারের সাথে আগে আগে শুধু শুধু এরকম ঝামেলা করার কি দরকার ছিল? ভালোভাবে থাকলেই তো পারতিস। তখন তো আর বুঝিনি যে যেখানে টাকা সেখানেই সবকিছু। তখন তো ভাবতাম ওই বুড়ো মালের সঙ্গে কে সংসার করবে। এখন তো ভাবছি বুড়োর যত দিন কম, আমার তত দিন বেশি। বুড়োর সব সম্পত্তি আমার হবে। ওরে, সম্পত্তি সম্পত্তি করে করে আমাদের অবস্থাই হয়েছিল। যেই এইসব ছেড়ে সৎ পথে চলছি, এখন জীবনে একটু উন্নতি দেখতে পাচ্ছি। এই দেখো, তোমরা যে পথে চলছো না, সারা জীবনে কোটিপতি হতে পারবে না, সারা জীবনে। আর আমি যে পথে চলছি, কোটিপতি তো দেখা যাচ্ছে, তারপরে বুড়ো মরার পর বুড়োর অর্ধেক পেনশন সারা জীবন আমি পাবো, বুঝতে পারছো? যদি মনে করো বুড়োর অর্ধেক পেনশন মাসে 40-50 হাজার টাকা পাই, আর বুড়োর যত সম্পত্তি সব যদি আমার নামে হয়, বাবা 2টো চাকর রেখে সারা জীবন বসে বসে পার উপর পা তুলে খেতে পারবো। কিন্তু ওই যে স্যারের বউ যদি বেঁচে থাকতো, তাহলে তো কোনোদিনও হতো না। আবার ওনার একটা ছেলে মেয়ে হয়ে গেলে সব বিষয় সম্পত্তির মালিক তো ওই ওই ছোট্ট ছেলে বা মেয়েটি হতো। আমার জীবন তো অন্ধকার হয়ে যেত। তার জন্য মাত্র 50 টাকা সরষের তেলের বোতলে কাজটা করে দিয়েছে ভারী। যতই যা বলিস, তোর কাজটা করা ঠিক হয়নি। আরে থামো তো, অত জ্ঞান দেখিও না। আগে তোমরা তো এর থেকে বেশি শয়তানি করতে, আমি তো একদম ছোট্টখাট্ট শয়তানি করেছি। আরে বাবা, কারোর জীবন নিয়ে খেলা ছোট্টখাট্ট শয়তানি ভাবছিস? তা না তো কি। দিদি, এও মরবে আর আমাদেরও মারবে, তাই দেখছি। অত কথা ছাড়ো, কি রান্না করেছো সেটা বল, আমি এখন খাবো। যা দেখ রান্নাঘরে আছে, ওখান থেকে নিয়ে খা। ঠিক আছে, তোমরা আবার এইসব নিয়ে আলোচনা করো না, ঠিক আছে? ছোট্টখাট্ট ব্যাপার, ছোট্টভাবে থাকতে দাও। এই শাকচুন্নি, এবার কি হবে? হ্যাঁ, আমি তো ভাবছি এবার কি হবে। আমার তো আটু কাপুটে গেছে। তোর তো আটু কাপুটে গেছে, আমার তো ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। আমি এখন কি করব? এই শেফালি হচ্ছে পাগলি, কি কাজ করেছে ও নিজেও বুঝতে পারতেছে না। এখন তো নিজেও মারবে, আমাদেরও নিয়ে মারবে। এদের বাড়ি থেকে খেদাতে হবে। খেদাতে হবে মানে? হ্যাঁ, একদম তাড়াতেই হবে। আর এই মালটা আমাদের বাড়ি থাকলে পারে আমাদের নিয়েই ডুববে। এই ফুটো পাদু আর ঢ্যাবনার যা বুদ্ধি, হ্যাঁ ওরা সবাই মিলে বুদ্ধি লাগালে পারে ওই এমনি চোর ধরে ফেলবে। এখন কি করা যায় বোন? যে করে হোক মালটাকে বাড়ি থেকে বের করতে হবে। এমন কিছু করতে হবে নিজের ইচ্ছা থেকে বেরোয় যায়। আমরা আবার চাপ দিতে পারবো না, না হলে আগের ও সব কিছুই জানে। ও মোটামুটি উকিলের সামনে বা কোর্টে গিয়ে যদি সাক্ষী দেয়, আমাদের আবার জেলে ভরবে। ঠিক বলেছো দিদি, এমন কিছু করতে হবে মালটি একা একা বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আপদ বিপদ কোথা থেকে আসে কে জানে। অনেকদিন ভালো সুখে ছিলাম, এখন মাথার উপর একটা বোঝ এসে পড়লো। আর বলিস না রে, কি যন্ত্রণা রে, কি যন্ত্রণা। বলছি স্যার, সকাল থেকে কিছু খেয়েছেন? আর কিছু খেতে ইচ্ছে করছে না রে ফুটো। আমার চোখের ভিতর এখন সবকিছু হেলোমেলো হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না স্যার, কিচ্ছু হবে না, আমরা তো আছি। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? বলেন ডাক্তারবাবু, বলেন। বলছি চিন্তার কোনো ব্যাপার নেই। ও পড়ে গিয়ে মাথার ব্রেনটির উপরে একটা আঘাত খেয়েছে। ওটা একটা ছোট্ট একটা অপারেশন করলে পারে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অপারেশন করতে হবে? আরে বাবা, ছোট্ট একটা অপারেশন, কোনো সমস্যা নেই। আর বলছি, আমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ, বাচ্চারও কোনো সমস্যা নেই। হ্যাঁ, মনে হচ্ছে কি পা পিছলে গিয়ে পড়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ একটা মানে অলৌকিক ঘটনা। মানে?
পড়ে গিয়েছে। পড়ে গেলে তো মানে হাত পায়ে লাগবে, কোথাও লাগেনি, কিন্তু মাথার পিছনে অনেকখানি তেল দেখা গেল। তেল মানে? এরকম মনে হচ্ছে সর্ষের তেল, মনে হচ্ছে সর্ষের তেলে স্লিপ খেয়ে পড়েছে। হ্যাঁ, কি বলেন? আমাদের বাড়িতে আমরা সর্ষের তেল খাই না। জানি না, ওরকম মনে হলো তাই বললাম। তা বলছি ডাক্তারবাবু, অপারেশন করলে কোনো সমস্যা হবে না তো? সমস্যা তো কোনো নেই, তবু অপারেশন করা একটু রিস্ক। এখন দেখেন আপনারা কি করবেন। আমাদের হসপিটালে তো যত সম্ভব করার চেষ্টা করছি, কিন্তু যদি বিদেশ থেকে একটা ডাক্তার আসে, সেই ডাক্তারের ফিক্সটা একটু বেশি, তাকে দিয়ে করালে কোনো সমস্যা নেই, একদম চোখ বন্ধ করে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। করান স্যার, কত খরচা হবে? ওই মনে করো বিদেশি ডাক্তার দিয়ে করালে 10 থেকে 15-এর ভিতরে হয়ে যাবে। 10 থেকে 15 লাখ? হ্যাঁ, আর আমরা যদি করি মনে করো ওই 7-8-এর ভিতরে হয়ে যাবে। এখন দেখো তোমরা বিচার করে আমি তাড়াতাড়ি জানিও কিন্তু। হ্যাঁ স্যার, 10 মিনিটের ভিতরে জানাচ্ছি স্যার। ঠিক আছে। বলছি কি, এই মুহূর্তে তো 10-15 লাখ টাকা বের করা আমার পক্ষে কঠিন। স্যার কোনো চাপ নেবেন না স্যার, আপনি কোনো চাপ নেবেন না, আমরা তো আছি। কি বলছো হাগু, 10-15 লাখ টাকা দিতে পারবে তুমি? স্যার আপনি আমাদের জন্য যা করেছেন, 10-15 লাখ টাকা তো কম। আপনি যে কোনো সময় যত টাকা বলবেন আমি দেওয়ার জন্য রেডি। হ্যাঁ স্যার, আমাদের জীবনের আর মূল্য কি, সব তো আপনারই দয়ায়, নাহলে তো আমি এতদিন পটল তুলে যেতাম। আপনি ওই ডাক্তারবাবুকে বলেন ভালোভাবে অপারেশন করতে, টাকার ব্যবস্থা হয়ে যাবে, কালকে সকালেই পেয়ে যাবে টাকা। সত্যি হাগু, সত্যি ফুটো, তোমরা মানুষ না, তোমরা দেবতা। এরকম বলবেন না স্যার, এরকম বলে পর করে দেবেন না। আমাদের বিপদের সময় আপনি সবসময় পাশে ছিলেন, আর আজকে আপনার বিপদে আপনারা যদি পাশে না থাকতে পারি, তাহলে তো আমরা মানুষ না, আমরা মানুষ নামে কলঙ্ক। আর যত রক্ত ভক্ত লাগবে সব আমি দেবো। শালা, তোর শরীরে নাই 300 গ্রাম রক্ত, তুই আবার রক্ত দিবি? ওই 250 গ্রাম দিয়ে দেবো, 50 গ্রামে বেঁচে দেবো, আমার কোনো সমস্যা নেই। তাহলে ডাক্তারবাবুকে বলে দেবো, আর তোমার টাকাটা আমি, বুঝেছো, এখন কিছু দেবো, আর আস্তে আস্তে পুরো একদম ক্লিয়ার করে দেবো। আরে স্যার টাকা নিয়ে কোনো সমস্যা নেই স্যার, আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করান, তারপরে দেখা যাবে টাকা ফাঁকা। টাকা দিয়ে কি হবে, মানুষ না থাকলে টাকার কোনো দাম আছে? সত্যি হাগু, তুমি ভগবান। ফুটো, তোমরা ভগবান। স্যার, ডাকছো? বলছি স্যার, আপনি বিদেশ থেকে ডাক্তার আনার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে অপারেশন হবে, কিন্তু টাকা পয়সা কখন কি তোমরা জমা করছো? স্যার বলছি এখন এটিএম থেকে যত উঠবে তত জমা করে দেবো, আর কালকে স্যার 10টার পরে ব্যাংক খোলার পরে আপনার সব টাকা পেয়ে যাবেন। আচ্ছা, তোমাদের উপর ভরসা তো আছে। স্যার, আমার বউর জন্য কিচ্ছু না হয়। না না, কিচ্ছু হবে না, কিন্তু এই তেলের ব্যাপারটা একটু লক্ষ্য করো। আমার তো মনে হচ্ছে কেউ শয়তানি বজ্জাতি করে তোমার বউকে স্লিপ করিয়ে পড়িয়ে এই অবস্থা করেছে। কি 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 বলছে স্যার? তাহলে ডাক্তারবাবু এটা কি একটা ষড়যন্ত্র? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমার তো কোনো শত্রু নাই, কে আমায় এইভাবে আমার কষ্ট দিতে চায়? ঠিক আছে, তোমরা কথাবার্তা বলো, আমি ওইদিকে দেখি ব্যবস্থা করছি। আচ্ছা ডাক্তারবাবু, কোনো যেন অসুবিধা না হয়, আপনি পয়সার দিকে তাকাবেন না, সব আমরা জোগাড় করে দেবো। ঠিক আছে, আসি তাহলে। স্যার এরকম আকাশ কে করতে পারে? কে আবার করবে? এই শেফালি বাচ্চা ছাড়া আর কে? ঠিক বলেছে, শেফালি করলেও করতে পারে। যেই করুক না কেন, তাকে ছাড়বো না। তার কিডনি বিক্রি করে 15 লাখ টাকা বের করব। আমি তো গ্যারেন্টি ওই শালা শেফালি বাচ্চাই করেছে, ওর যে শয়তানি বুদ্ধি ওই মালিক করেছে। আগে অপারেশনটা ভালোভাবে হোক, তারপর দেখাচ্ছি। এমন মুচা করে ফেলবো না, সব রস বার করে দেবো। পাদু এখনো জানে না, পাদু যদি জানে না, কাউকে ছাড়বে না, পুরো কেমড়ে নেবে। যেই করুক না কেন, তাকে আমি ছাড়বো না, এমন সাজা দেবো বাপের জন্মে ভুলতে পারবে না। স্যার আমার তো মনে হয় কি এই 15 লাখ টাকা ওসুল হয়ে যাবে। যেই হোক, যদি মদ খাওয়া মাল না হয়, মোটামুটি 2টা কিডনি বিক্রি করলে 15 লাখ টাকা চলে আসবে। আসিবারে মোটামুটি ওর সবকিছু চোখ নাক মুখ হাত পাও সবকিছু বেঁচে 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 মোটামুটি টাকা বার করতে হবে, বললি হবে না, ঠেলা আছে। স্যারের সাথে এইসব ফাজলামি করা, হ্যাঁ দেখাই দেবো। হ্যাঁ, এখন থাকো, সব আলোচনা করো না, ভালোভাবে আগে অপারেশনটা হয়ে যাক। হ্যাঁ স্যার আপনি টেনশন নেবেন না স্যার। বলছি স্যার সকাল থেকে কিছু খেয়েছেন? আর কি খাবো বলো, মাথায় টেনশন ঘুরপাক করছে। আপনি বসেন স্যার, আমি একটু জুস নিয়ে আসি। হ্যাঁ ফুটো যা, একটু জুস নিয়ে একটু অ্যাপেল ফ্যাপেলও নিয়ে আসিস। হ্যাঁ একদম, চল রে ঢ্যামনা চল, চলো। এটা যে ফাজলামি করিছে, তার একদিন কি আমাদের একদিন। এই ফুটো দাই শেফালি করিছে। আরে এদিক দিক খোঁজার দরকার নেই, মালটারে চড়াচড় বাড়ি দিলি বেরোয় যাবে। তোর কথায় দম আছে। বলছি হাগু, তুমি এই বিপদের দিন আমার পাশে না থাকলে আমার যে জীবন শেষ হয়ে যেত। আরে স্যার ও নিয়ে টেনশন করবেন না, আমি ভাবছি এই আকাশটা করলো কে, তাকে যতক্ষণ না মারছি না আমার গায়ের রক্ত ঠান্ডা হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, অবশ্যই সাজা পাবে, আগে আমার বউটা ভালো হোক, ও নিজেই বলবে কে করেছে। স্যার আমার গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। ভগবান, আমার বউকে ভালো করে দাও। কোনো চাপ নেবেন না স্যার, বললো তো বিদেশি ডাক্তাররা অপারেশন করবে, একদম ঠিক হয়ে যাবে। তাই যেন হয় আগু, তাই যেন হয়। বলছি আগু, অপারেশনটা ঠিকঠাক হবে তো? আরে স্যার ঘাবড়াচ্ছেন কেন স্যার, বিদেশি ডাক্তার স্যার, আপনি যে কি বলেন, ওরা যে কি কলকাঠিতে অপারেশন করে মোটামুটি বোঝাও যায় না। তবুও টেনশন হচ্ছে। আরে স্যার কোনো টেনশন নেই স্যার, আমি তো আছি নাকি। বলছি তোমার বৌদি ভালো হয়ে যাবে তো? আরে বাবা অবশ্যই হবে স্যার, আপনি টেনশন নিচ্ছেন কেন, আমরা সবাই আছি তো। পাদু এখনো এসে পৌঁছায়নি, ও মনে হয় স্কুলে আছে। ও বাড়ি আসলেই চলে আসবে, কোনো চাপ নেবেন না স্যার। ব্লাড প্রেশারটা মনে হয় বেড়ে গেছে টেনশনে। দেখি আমি ফুটোকে বলছি ব্লাড প্রেশারের ট্যাবলেট একটা নিয়ে আসবে, আপনার জন্য খেয়ে নেবেন। আর কিছু ভাল লাগছে না হাগু, জীবনটা পুরো একদম ন্যাপথলিনের মতন সাদা সাদা দেখা যাচ্ছে। কিচ্ছু হবে না স্যার, কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরেন স্যার।
হারামজাদিগুলো, আমার রুম থেকে আমার বের করে দিলি, আমার এই ভাঙাচোরা রুমে দিয়েছিস। তোদের আমি দেখে নেব, একবার সুযোগ পাই তোদের রক্ত সব চুষে খাবো। শালা কাল লাগিনি শাকচুন্নি, হ্যাঁ এখন বড় পোদ্দারি দেখাচ্ছিস। দুদিন আগে শালা জেলের কালকুটরিতে বন্দি ছিলি, আর আজকে আমার উপর টেক্কা নিচ্ছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি, তোদের এমন কলে ফাঁসাবো না, সারা জীবন জেলের ভিতর বসে বিড়ি বাঁধবি। অনেক সহ্য করেছি, আর না, কিছু না কিছু একটা মাস্টার মাইন্ড প্ল্যান বানাতেই হবে। ওদিকে শালা ওই ঢ্যাবনার বউ, ও আমার ধোকা দিল। হ্যাঁ, চারিদিক দিয়ে খালি ধোকা। কিন্তু ঝুমা হার মানবে না, ঝুমা একাই 100। হ্যাঁ, আমি একা হলে কি হবে, হ্যাঁ আমি এমনি ছাড়বো না, প্ল্যানিং করতে হবে। আর কি, একটু মেডিটেশন করতে হবে, মাথাটা কিরকম একটু ঝিন করে গেছে। তারপরে এদের দেখাচ্ছি ঝুমার ক্যালমা। ভাবিস না তোরা দুজন বলে আমার সঙ্গে পেরে যাবি। হ্যাঁ, আমার একার বুদ্ধি অন্ধকার, কেবল দে মাথাটা খাঁচাতে পারতেছি না, নয়তো তোদের মতন কাল লাগেনি শাকচুন্নি। হ্যাঁ, একদম এমন কল করবো না তোদের। হ্যাঁ, আখের থেকে যেমন রস বের করে না, সেরকম তোদের রস বের করে দেবো। দাঁড়া, ফাজলামি মারা আমার সাথে, আমার রুমে আমার ঢুকতে দেবে না, এত বড় আসপদ্দা। শালা লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্র্যাক্টর চাপা, উলা উঠো মিনছে। তোদের একদিন কি আমার একদিন। শালা যতক্ষণ না তোদের উপর প্রতিশোধ নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত মাথায় যেন আমার চুল না আসে।